বাঁকুড়া থেকে যে রাস্তাটা এসে একেবারে শুশুনিয়ায় শেষ হয়েছে, সেখানে এসে এইমাত্র আমাদের 4 চাকার গাড়িটা থামল। আমি ভাড়াটা চুকিয়ে কোট জড়িয়ে নেমে পড়লাম। একটু তফাতেই কপিলকে দেখা গেল। ও আমার অ্যাসিস্ট্যান্ট, আমার থেকে বছর 5 ছোট হবে। হাসি মুখে এসে আমার হাত থেকে ও ব্যাগটা নিয়ে নিল। কপিল, সময় কেমন কাটাচ্ছ? বোরিং ফিল হচ্ছে না তো? না না, এত সুন্দর পরিবেশ, পাহাড়, লোকজন, তাতে বোরিং হওয়ার টাইমই তো পাই না স্যার। এটা খুব ভালো বলেছ। বোরিং হওয়ার জন্য তো সময়ের প্রয়োজন, তাই না? স্যার, যে কেসের জন্য আসতে লেট হলো, ওটা কি সলভ হয়েছে? হ্যাঁ, ওটা সলভ করেই এসেছি। মিত্তির বাড়ির কাজের লোকের খুনের যে কেসটা, সেটা বেশ পেঁচালো, বুঝলে? হ্যাঁ, তবে একটু সময় লাগলেও কেসটা কিন্তু মিটিয়েই এসেছি। চলো এখন তাড়াতাড়ি, রেস্ট নিতে হবে, বেশ জার্নি হয়ে গেছে। আর কোনো কথা না বাড়িয়ে কপিলকে নিয়ে ব্যস্ত পায়ে হেঁটে চলে গেলাম। আমি আগে একটা ডিটেকটিভ এজেন্সিতে কাজ করতাম, এখন সে পেশাটা নেই, কিন্তু নেশাটা রয়ে গেছে। নিজেই এখন মানুষের উপকারের স্বার্থে টুকটাক কাজ করে থাকি। কপিল আমার সাথে ওই এজেন্সিতেই কাজ করত। অবসরের পরে এখন নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে ওকে নিয়োগ করেছি। আমার অসংখ্য কেসের সাক্ষীও। এবার অবশ্য শুশুনিয়াতে আসার কারণ কোনো কেস না, এমনিতেই একটু ঘুরতে চলে এলাম। ওর সাথেই আমার আসার কথা ছিল, কিন্তু ওই যে বললাম, মিত্তির বাড়ির কাজের লোকের খুনের কেসটা সলভ করে এসেছে। ওই জন্যই ও আসার ঠিক 2 দিন পর কেস সলভ করে আজকে আমি আসলাম। শুশুনিয়া পর্যটন কেন্দ্রে বেশ কয়েকটা গেস্ট হাউস আছে। এগুলো মূলত গ্রাম পঞ্চায়েত দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে। এইরকমই একটা গেস্ট হাউস আমাদের জন্য দেখে রেখেছিল কপিল। গেস্ট হাউসটাতে এসি আছে। ধপ করে বসে পড়লাম বিছনার ওপর। বাহ, গেস্ট হাউসটা তো বেশ সুন্দর কপিল। তা খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে গো? ওই পাশে সুভাষ রোডে বেশ অনেকগুলো খাবারের দোকান আছে স্যার। গেস্ট হাউসের সবাই ওখান থেকেই খাবার খায়। ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে আসি। এই বলে আমি বাথরুমে ঢুকে গেলাম। মিনিট 10 পরে বাইরে এসে কপিলের দিকে তাকিয়ে একটু অবাকই হলাম। ও একটু অস্বাভাবিক আচরণ করছে। একবার আমার মুখের দিকে আর একবার বাইরের দিকে তাকাচ্ছে। আমি বুঝতে পারলাম। কি হলো, এখন তুমি বাইরে গিয়েছিলে কেন? কেউ এসেছিল? আরে স্যার, আপনি কি করে বুঝলেন আমি বাইরে গিয়েছিলাম? আপনি তো বাথরুমে ছিলেন। আরে আর কঠিন কি, আমরা যখন বাইরে থেকে এসেছিলাম তখন তোমার পায়ে কেটস ছিল, আর এখন তোমার পায়ে স্যান্ডেল, আর স্যান্ডেলের মাথায় ছোট ছোট ঘাসের টুকরো লেগে আছে। আর আমি আসার সময় দেখেছি গেস্ট হাউসের বাইরে সবুজ ঘাসে ঢেকে আছে। তার মানে তুমি বাইরে গিয়েছিলে। আপনাকে আমি যতই দেখি তত অবাক হই। আপনি যে একজন পাক্কা গোয়েন্দা তা আরো একবার প্রমাণ হয়ে গেল। আরে বাবা, এর জন্য পাকা গোয়েন্দা হতে হয় না, একটু চারিদিকে নজর রাখলে একটা বাচ্চা ছেলেও বলে দিতে পারবে। এখন বলো, বাইরে গিয়েছিলে কেন? আমি যে হোটেলে খাবার খাই, ওই হোটেল থেকে একটা হোটেল বয় এসেছিল।
ও জানতে চায় যে আমরা কি খাবার গিয়ে খাবো নাকি ও নিয়ে আসবে। আমি বলে দিলাম যে তুমি যাও, আমরা আসছি। বাহ, হোটেলগুলো তো দেখছি বেশ তৎপর আছে। ভালো ভালো। 30 মিনিট একটু সময় দাও আমাকে, আমি একটু ঘুমিয়ে নিই, তারপর খাবার খেতে যাব, না হলে শরীরটা আর চলছে না। আমার একটা বিশেষ ভালো দিক আছে এবং সেটা আমার বেশ পছন্দ। আমি আমার ইচ্ছে খুশি যে কোনো সময় ঘুমিয়ে পড়তে পারি, আবার সময় মতো ঘুম থেকে উঠেও যেতে পারি। সেই সময়টা হতে পারে 30 মিনিট বা 20 মিনিট, অথবা তার চেয়েও কম। সৃষ্টিকর্তা প্রদত্ত এই গুণটা আমায় আরও শক্তিশালী করে দিয়েছে। গুনগুন করে গান গাইতে গাইতে বিছানায় গা এলিয়ে দিলাম, তারপর সোজা অতল নিদ্রায়। আমার যখন ঘুম ভাঙল তখন ঘড়িতে ঠিক 2:30 বাজে, কিন্তু কপিলের কোনো সাড়া শব্দ পাচ্ছি না। পাশের রুমে গিয়ে দেখি টেবিলে একটা বইয়ের ওপর মাথা রেখে ও ঘুমিয়ে আছে। কপিল, এই কপিল, কপিল, আরে ওঠো না। স্যার, এত রাতে ডাকাডাকি করছেন কেন? তুমি তো দেখছি ঘুমের ঘোরে আবল তাবল বকছো। আমাদের যে দুপুরের খাবার খেতে যেতে হবে তা কি তোমার মনে আছে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। কয়টা বাজে এখন? 2:30। ও, 30 মিনিট? তার মানে আপনি ঠিক 30 মিনিটে ঘুমিয়েছেন স্যার? আপনি সত্যি জিনিয়াস। এসব না বলে তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য ওয়েট করছি। একটা কালো কোট গায়ে জড়িয়ে বেরিয়ে পড়লাম। পিছনে কপিল। গেস্ট হাউস থেকে মোটামুটি 5 মিনিটের হাঁটা পথ, তারপর বেশ বড় বড় হোটেল। কপিল দেখিয়ে দিল যে ও কোন হোটেল থেকে খাবার খায়। হোটেলটাতে আজ অনেক লোক, সবাই খাবার খাচ্ছে। কেউ কেউ আসছে, কেউ কেউ যাচ্ছে। হোটেলের বড় জায়গা জুড়ে একটা বড় হট্টগোল হচ্ছে, আর তার সাথে চামচের সাথে প্লেটের ঠুন ঠান আওয়াজ। আমাদেরকে ঢুকতে দেখেই একটা নেপালি ওয়েটার আমাদেরকে একটা টেবিল দেখিয়ে বসতে বলল। 5 মিনিটের মধ্যে খাবার চলে এলো। কপিল খাবার খাচ্ছে, কিন্তু আমার দৃষ্টি তখন অন্যদিকে। স্যার, খাবেন না? কি দেখছেন ওইদিকে? ওর কথায় কোনো সাড়া দিলাম না, তার পরিবর্তে আরও মনোযোগ দিয়ে তাকিয়ে রইলাম। আমার কপালে থাকা কালো চ্যাপটা ভুরু দুটি হঠাৎ কুঁচকে এলো। আমি তাকিয়ে দেখতে পেলাম একটা লোক এদিকে এগিয়ে আসছে। খুবই প্রভাবশালী মনে হচ্ছে। দামি পোশাক, দামি চশমা আর একজোড়া দামি জুতো পরে এই দিকেই খটখট শব্দ করে তিনি এগিয়ে এলেন, আর ঠিক সামনের টেবিলের পাশে এসে তিনি দাঁড়ালেন। ও একটি চেয়ার টেনে বসে পড়লেন। একটা জিনিস দেখে বেশ অবাক হলাম। লোকটির প্রায় সারা গায়ে সোনায় জড়ানো, যেমন হাতে আংটি, গলায় মোটা শেকলের চেন, হাতে সোনার ব্রেসলেট, বাম কানে সোনার রিং। লোকটা তো দেখছি বেশ ধনশালী আছে, কিন্তু ওনার হাতে ওটা কি? স্যার, দেখেছেন লোকটির সারা শরীর যেন সোনায় মোড়ানো। অনেক বড় লোক মনে হচ্ছে। শুধু সোনাটাই দেখলে আর কিছু দামি দেখতে পেলে না? সোনার থেকেও দামি? কই, আমি তো কিছু দেখছি না। ওনার হাতের দিকে তাকিয়ে দেখো।
বুঝতে পারছো কিছু? স্যার, সাদা রঙের ধাতব ওটা কি? ওটার নাম প্যালাডিয়াম। সোনার থেকেও কয়েক গুণ বেশি দাম ওর। একটা সমীক্ষার মতে 1 আউন্স প্যালাডিয়ামের দাম প্রায় $2,500। $2,500? আমি তো ওই লোকটাকে দেখে ওর সম্পদের কোনো কুল কিনারা করতে পারছি না স্যার। অন্যের সম্পদের কুল কিনারা খুঁজে লাভ নেই। আপাতত এই খাবারটা সদ্গতি করো। আমার কথায় একটু লজ্জা পেয়ে আর কিছু জিজ্ঞেস করলো না কপিল। আমি 7-5 ভাবা বাদ দিয়ে খাওয়ায় মনোযোগ দিলাম। খাওয়া যখন শেষ পর্যায়ে, ঠিক সেই মুহূর্তে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল। হঠাৎ আমার চোখ আটকে গেল সেই অজ্ঞাত পরিচয় লোকটির ওপর। একটা সুটবুট পরা লোক ছুটে এলো সেই ধনশালী লোকটার কাছে, আর হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, মিস্টার রায়, সর্বনাশ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, সব শেষ। কি হয়েছে? এত উতলা কেন? রাতে ডোজটা বুঝি একটু বেশি পড়ে গেছে, তাই না? হ্যাঁ, না স্যার, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। কিন্তু কিন্তু আপনি যে গেস্ট হাউসে উঠেছেন, ওটা আজ রাতে চুরি হয়ে গেছে। ব্যাস, লোকটির কথা শেষ করেছে মাত্র অমনি ওই মিস্টার রায়ের হাত থেকে কাঁচের গ্লাসটা সশব্দে মাটিতে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এক মুহূর্তের জন্য হতভম্বের মতো তাকিয়ে তিনি হঠাৎ উঠে গিয়ে খুব দ্রুত পায়ে বেরিয়ে গেল। আমার ভিতরে তখন কৌতূহল দানা বেঁধে উঠতে শুরু করেছে। আমি এক মনে তাকিয়ে আছি। হঠাৎ কি মনে করে আমি উঠে পড়লাম ও মিস্টার রায়ের পিছু নিলাম। কপিলও খাওয়া রেখে আমাকে অনুসরণ করল। আমাদের যে গেস্ট হাউসটা, ওর ঠিক পাশেই মিস্টার রায়ের গেস্ট হাউস। আমি আর কপিল যখন ঢুকলাম তখন দেখি মিস্টার রায় একটা চেয়ারে বসে আছেন, আর তার পাশে দাঁড়িয়ে আছে সেই লোকটা। আমাদের ঢুকতে দেখে মিস্টার রায় একটু ইতস্তত হয়ে বলল, এই যে আপনারা এখন জানতো, আপনাদের গেস্ট হাউসে ওঠাটাই আমার ভুল হয়েছে। এই হলো আপনাদের সিকিউরিটির কন্ডিশন, তাই না? আসলে আমরা তো নো নো নো, আমি আপনাদের কোনো কথা শুনতে চাই না। নাও আই সে জাস্ট গেট আউট। আর হ্যাঁ, আপনাদের ম্যানেজারকে বলে দিন যে আপনাদের বিরুদ্ধে আমি খুব কুইক স্টেপ নিচ্ছি। জাস্ট মাইন্ড ইট, রাস্কলস। নো মিস্টার রায়, আপনি ভুল বলছেন। আমরা কোনো হোটেল বয় বা এই গেস্ট হাউসের কর্তৃপক্ষ নই। আমি গোয়েন্দা ছত্রপতি, আর ও আমার অ্যাসিস্ট্যান্ট কপিল। এবার আমার কথা শুনে বেশ চমকে উঠল মিস্টার রায় এবং তাড়াতাড়ি আমার কাছে উঠে আসলেন। গোয়েন্দা ছত্রপতি? কোথায় যেন শুনেছি নামটা। হ্যাঁ মিস্টার রায়, আমি গোয়েন্দা ছত্রপতি। আপনি আমাদের ভুল বুঝেছেন, আর মোটামুটি আমাকে অনেকেই চেনে, তাই আমার নাম শোনাটা খুব একটা অস্বাভাবিক কিছু না। না মানে সরি মিস্টার ছত্রপতি, আই এম রিয়েলি সরি। আসলে আমি এই চুরির ঘটনা শোনার পর আমার মাথার একদম ঠিক নেই। আমি আপনার নাম অনেক শুনেছি, অনেক অনেক। প্লিজ আমার কথায় আপনি প্লিজ কিছু মনে করবেন না। ইটস ওকে মিস্টার রায়। আসলে আমি হোটেলে বসে এই চুরির কথাটা শুনলাম, তাই দেরি না করে চলে এলাম। যদি কোনো উপকারে আসি। আসলে বুঝতেই তো পারছেন, শখের গোয়েন্দা, রহস্যের গন্ধ আমার ভিতরে নেশার মতো কাজ করে।
আমার ওই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সুকান্ত, ওর মুখে শুনলাম যে আমার এখানে গত রাতে চুরি হয়েছে। এখানেও যে চুরি হবে এ আমি স্বপ্নেও ভাবতেই পারিনি। গত রাতে আপনি এখানে ছিলেন না? না না মিস্টার ছত্রপতি, আসলে আমি আমার এক ক্লায়েন্টের সাথে মিট করতে গেছিলাম। সেখান থেকে এসে মাত্র হোটেলে ঢুকেছি, তখনই। আপনার পিএ গত রাতে কোথায় ছিল? ওর আত্মীয় আছে ওই শুশুনিয়াতে, সেখানেই ছিল। আমার আসার খবর শুনে ও গেস্ট হাউসে আসে, আর এসে দেখে তালা ভাঙা। আচ্ছা, বুঝলাম। তবে আপনার যদি বলতে অসুবিধা না থাকে তাহলে আমি এই ঘটনার ফুল ডিটেলসটা একটু জানতে চাই। অবশ্য সব কিছুই আপনার প্রবলেমটা সলভ করার স্বার্থে। না, আমার আর বলতে কি সমস্যা হবে? বলুন, কি জানতে চান? আমি শুরু থেকে জানতে চাই। এখানে আসার কারণ সহ আপনার কাজ, শত্রু মিত্র, সমস্ত কিছু। এ বিষয়ে মিস্টার রায় একেবারে আলাদা। ওনার ভিতর সবসময় কেমন যেন একটা ছটফটানো ভাব। হ্যাঁ, আর ওই একটা জায়গা দিয়ে ওনাকে অন্য সবার থেকে আলাদা করা যায়। তা হলো ওনার হাতের অনামিকায় একটা আংটি, আর উনি একটু পরপরই সেই আঙুল দিয়ে নিজের নাকের নিচের জায়গাটা ঘষে নেন। বিষয়টা হয়তোবা অভ্যাসগত সমস্যা। দেখুন, আমি একজন সাধারণ স্বর্ণের ব্যবসায়ী। অন্য প্রদেশ থেকে আমার কাছে স্বর্ণের চালান আসে, আর আমি সেটা ওই কিছু লাভে বিক্রি করি। আত্মীয় স্বজন আর চেনা পরিচিতদের ভেতরে শত্রু আছে বলে তো আমার ঠিক মনে হয় না। আচ্ছা, আপনার বাড়ি থেকে কি পরিমাণ চুরি হয়েছে কোনো আইডিয়া দিতে পারবেন কি? আর যদি কিছু মনে না করেন তো আমি আপনার বাড়িটা একটু সার্চ করে দেখতে পারি। আসলে সবটাই আপনার উপকারের স্বার্থে। এইবার একটা পরিবর্তন লক্ষ্য করলাম। হঠাৎ করে মিস্টার রায়ের মুখটা একদম শুকিয়ে গেল। তার মানে তিনি তার বাড়িটা দেখাতে চাইছেন না, কিছু একটা লুকোচ্ছেন। না, তেমন কিছু চুরি হয়নি, ওই সামান্য কিছু সোনা দানা মাত্র। না না, সার্চ করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। কিন্তু যদি আপনি আমার সাহায্য চান সেই ক্ষেত্রে আমাকে একবার তল্লাশি করতেই হবে। আচ্ছা, দেখুন তল্লাশি করে যদি কিছু পাওয়া যায়। যখন আমরা গেস্ট হাউসে ফিরে আসি তখন রাত প্রায় 9টা বেজে গেছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। গেস্ট হাউসে আসার আগে অবশ্য হোটেল থেকে খেয়ে নিয়েছি, তাই আপাতত আর বাইরে যেতে হচ্ছে না। কপিল হাত মুখ ধুয়ে বিছানায় গা এলিয়ে দিল। আমি একা একা রুমের ভিতরে পায়চারি করতে থাকি, হাতে একটা জ্বলন্ত সিগারেট। মাঝে মাঝে টানছি, আর এলোমেলো চিন্তা সব মাথায় ঘুরে বেড়াচ্ছে। স্যার, সব ঠিক আছে? কোনো কিছু নিয়ে টেনশনে নেই তো আপনি? টেনশন? আরে না না, আমি তো মিস্টার রায়ের কথা ভাবছি। লোকটা কিভাবে একের পর এক মিথ্যে কথা বলে গেছে আমাদেরকে। মিস্টার রায় মিথ্যে কথা বলছেন? কই, আমার তো মনে হলো না। আপনি যা যা জিজ্ঞাসা করলেন সব প্রশ্নেরই তো ঠিকঠাক উত্তর দিল। কপিল, আজ প্রায় 17 বছর ধরে গোয়েন্দাগিরি করছি। চুলগুলো কিন্তু আমার এমনি এমনি পাকেনি। কে মিথ্যে কথা বলছে আর কে সত্য বলছে তা আমি চোখের দিকে তাকিয়েই বলে দিতে পারি। কোন দিক থেকে মনে হলো যে মিস্টার রায় মিথ্যে বলছেন? একটা বিষয় খেয়াল করেছ? হোটেলে বসে চুরির কথা শোনা মাত্র ওনার হাত থেকে কিন্তু গ্লাসটা পড়ে ভেঙে গিয়েছিল। কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যাওয়া মানুষটা এখন বলে কিনা বাড়িতে সামান্য কিছু সোনা দানাই নাকি ওনার চুরি হয়েছে। ইজ ইট পসিবল?
স্যার, আমার মনে হচ্ছে মিস্টার রায় হোটেলে বসে একটা মূল্যবান জিনিস চুরি যাওয়ার ভয়ে স্তব্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু বাসায় ফিরে যখন দেখলেন যে সেই মূল্যবান জিনিস চুরি যায়নি, তখন বললেন যে সামান্য কিছু সোনা চুরি হয়েছে। একদম রাইট। আর ওই মূল্যবান জিনিসটা সবার থেকে লুকিয়ে রাখতেই উনি আমাদেরকে তল্লাশি করতে দিতে ইতস্তত বোধ করছেন। কিন্তু কি এমন মূল্যবান জিনিস যার জন্য মিস্টার রায়ের এত আগ্রহ? আচ্ছা, আমি যদি এখন মিস্টার রায়ের সেই মূল্যবান জিনিসটা দেখাই, তবে কি তুমি বিশ্বাস করবে? মানে আপনি কি সেই জিনিসটা নিয়ে এসেছেন? আপনি ধরতে পেরেছেন কি সেই মূল্যবান জিনিস? কপিল কথা শেষ করবার আগেই জামার ভিতর থেকে একটা মাঝারি সাইজের ডায়েরি বের করলাম। ডায়েরিটা নীল রঙের, আর ওটাতে বিশেষ পদ্ধতিতে একটা অদ্ভুতভাবে একটা জড়ি দিয়ে আটকানো আছে। একটা দরজাকে যেমন করে তালা দিয়ে বন্ধ করা হয়, ডায়েরিটা ঠিক সোনার জড়ি দিয়ে এমনভাবে তালাবন্ধ করা আছে যে ঝট করে সেটাকে খোলা যাবে না। স্যার, ডায়েরি? আর এটা এমন লক করা কেন? হ্যাঁ হ্যাঁ, মূল্যবান জিনিস যখন, তখন যথাযথ সিকিউরিটি রাখাটা কি স্বাভাবিক না? হ্যাঁ, তা ঠিক, কিন্তু আপনি কি করে বুঝলেন যে এটাই মিস্টার রায়ের সেই মূল্যবান জিনিস? অন্য কিছুও তো হতে পারত। না, অন্য কিছু আর হতে পারে না। বাসায় একটা ডায়েরিকে লুকিয়ে রাখা হলো, তার উপর ডায়েরিটা আবার লক করা। এটা যে মূল্যবান তা বুঝতে আর কি দরকার বলো? স্যার, ডায়েরিটাতে কি লেখা আছে একবার পড়ে দেখা যায় না? অবশ্য না বলে নিয়ে এসেছি, পড়াটা ঠিক হবে না। হ্যাঁ, ডায়েরিটা আমি নিয়ে এসেছি, কারণ আমার মন বলছে যে এই ডায়েরিটা নিতেই চোরটা এসেছিল, আর একবার যখন পাইনি তখন নিশ্চয়ই আবার আসবে। তাই আমি ডায়েরিটা নিয়ে এসেছি। হবে হয়তো। অনেক রাত হয়েছে কপিল, এখন শুয়ে পড়ো। কাল সকালে গিয়ে ডায়েরিটা ফেরত দিয়ে আসবো। পরদিন সকালে তাড়াতাড়ি উঠে পড়ি আমরা দুজনে। হালকা শীত পড়েছে। ফুলহাতা শার্টের ওপর একটা চাদর জড়িয়ে নিলাম, আর হাতে ডায়েরিটা নিয়ে লুকিয়ে ফেললাম চাদরের আড়ালে। আমাদের আর মিস্টার রায়ের গেস্ট হাউসটা একেবারে পাশাপাশি। যাবার পথটা সুন্দর করে সাজানো, দুই পাশে ঝাউ গাছ আর ছোট ছোট ফুল গাছ। মিস্টার রায়ের গেস্ট হাউসটা মাটির প্লেটের ছাউনি দিয়ে ছাওয়া, খুব সুন্দর করে রং করা। দরজার সামনে দাঁড়িয়ে কপিল কলিং বেল চাপল, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। একবার, দুবার, তিনবার, তারপরেও না। ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। স্যার, ভিতর থেকে তো কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। মিস্টার রায় কি এখনো ঘুম থেকে ওঠেননি? না না, মিস্টার রায় একজন পাক্কা পোড় খাওয়া ব্যবসায়ী। আর যাই হোক, তিনি অলস নন। আরে এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না। আমি একটু এগিয়ে গেলাম আর দরজাটা একটু ঠেলা দিলাম, আর এই দেখেই অবাক হয়ে গেলাম যে দরজাটা আগে থেকেই খোলা ছিল। ভেতরে ঢুকতেই অবাক হয়ে গেলাম। রুমের সমস্ত জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে। ভিতরের ঘরে বিছানার ওপর টান টান হয়ে শুয়ে পড়ে আছেন মিস্টার রায়। স্যার, মিস্টার রায় তো ঘুমিয়ে আছে, তাহলে দরজা খোলা কেন? আর রুমের সব জিনিসপত্রই বা কে এলোমেলো করলো? মিস্টার রায়ের এই ঘুম আর কোনোদিন ভাঙবে না কপিল।
মানে? মানে মিস্টার রায় মারা গিয়েছেন, চির নিদ্রায় চলে গেছেন, যে নিদ্রা কখনো ভাঙে না। কিন্তু কিন্তু মিস্টার রায় তো স্বাভাবিকভাবেই শুয়ে আছেন। আপনি তাকে টাচ না করে কিভাবে বুঝলেন যে সে মারা গিয়েছে? সিম্পল ম্যাটার। ওনার গায়ের লেপটা একবার দেখো, একেবারে টান টান হয়ে আছে। একজন স্বাভাবিক মানুষের গায়ের লেপ কখনো এমন টান টান হয়ে থাকে না। আর হ্যাঁ, ওনার এক পায়ে একটা জুতো পরা, আর অন্য পায়ে জুতো নেই। কোনো স্বাভাবিক জীবিত মানুষ এমনভাবে এক পায়ে জুতো পায়ে দিয়ে ঘুমাবে না। তার মানে আর একটা খুন? মিস্টার রায়কেও খুন করা হয়েছে? 100% এটা খুন, অথবা আত্মহত্যাও হতে পারে। আমার কাছে শুধু একটা জিনিসই আশ্চর্য মনে হয়েছে, মিস্টার রায়ের সেই অনামিকার আঙুলে যে আংটিটা ছিল সেটা কিন্তু আর নেই। আংটির জায়গাটা ধবধবে সাদা হয়ে আছে। বিষয়টা কপিলই অবশ্য প্রথমে লক্ষ্য করল। 1 ঘন্টার ভিতরে চারিদিকে জানাজানি হয়ে গেল যে গেস্ট হাউসে একটা খুন হয়েছে। থানার দারোগা মিস্টার বিপিন বসাক ইতিমধ্যেই গেস্ট হাউসে এসে গেছেন। আরে ছত্রপতি বাবুজি, আপনি এখানে কি মনে করে? এই অ্যাসিস্ট্যান্টকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি বলতে পারেন, মানে ট্যুরে বেরিয়েছি। ওই তো এই পাশের গেস্ট হাউসেই উঠেছি। এই গতকালই তো মিস্টার রায়ের সাথে আমাদের পরিচয় হলো, আর আজ সকালে এসে দেখি এই অবস্থা। আচ্ছা, তা কি মনে হয়, খুন নাকি সুইসাইড? কাল যতটুকু কথা হয়েছে তা থেকে তো সুইসাইড করার মতো কিছু দেখতে পাইনি। মনে তো হচ্ছে খুনি হয়েছেন, কিন্তু খুনের কোনো প্রমাণ বা আঘাত তো দেখতে পাচ্ছি না। যাকে সেসব কথা, আমি যখন বাঁকুড়ায় পোস্টিং ছিলাম তখন আপনার উপকারের কথা আজও ভুলিনি। ওরে বাপ রে বাপ, সেই বিদঘুটে কেসটা আপনি এসে আপনার চৌখস বুদ্ধি কাজে না লাগালে। যাক সে কথা, এখানেও যখন আছি তখন টুকটাক সাহায্য নিশ্চয়ই পাবেন। পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও তেমন কিছুই পেল না যার দ্বারা চোরকে শনাক্ত করা যায়। মিস্টার রায়ের ডেড বডি পোস্টমর্টেমে পাঠানো হলো। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, পুলিশের সন্দেহের তালিকায় 1 নম্বরে যার নাম লেখা হলো সে হলো মিস্টার রায়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সুকান্ত। পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। আমরাও আমাদের গেস্ট হাউসে ফিরে এলাম। এত ঝামেলায় সবকিছু যেন এলোমেলো হয়ে গেছে। হোটেলে গেলেও সকালের খাবার এখন আর পাওয়া যাবে না। কপিল, রুমে কিছু শুকনো খাবার আছে, আপাতত ওইগুলোই খাওয়া যাক। তারপর একটু থানার দিকে যেতে হবে। থানা থেকে আসার পথে খাওয়া দাওয়া করে নেবো, কেমন? হ্যাঁ, সেটাই ভালো স্যার। কি মনে হচ্ছে, ওই সুকান্তই কি মিস্টার রায়কে খুন করতে পারে? সবার আগে ওর সাথেই কথা বলতে হবে। কথা না বললে ক্লিয়ারলি কিছুই বলা সম্ভব না। আমরা 3টের দিকে বের হয়ে গেলাম। এখানকার থানাটা খুব একটা বেশি দূরে নয়, টোটো করে 10 মিনিটের পথ। টোটো এসে একেবারে থানার সামনে এসে দাঁড়ালো। আমরা দুজনে মিলে থানায় প্রবেশ করলাম। থানার ভিতরে ঢুকে সোজাসুজি যে টেবিলটা দেখা যায় সেখানেই মাথা ঝুঁকিয়ে কি যেন লেখালেখি করছেন দারোগা বিপিন বসাক। গুড আফটারনুন মিস্টার বিপিন বসাক। আরে ছত্রপতি বাবু, আপনি আমাদের থানায় এসেছেন? বসুন বসুন, দাঁড়িয়ে কেন? এ আমার পরম সৌভাগ্য। আসলে একটা কাজে এসেছি। আমি একটু মিস্টার রায়ের পিএর সাথে কথা বলতে চাই। আরে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সেন্ট্রি,
ছত্রপতি বাবুকে নিয়ে যাও। কপিল, তুমি একটু এখানে থাকো, আমি একটু কথা বলে আসি। হ্যালো মিস্টার কপিল, আপনারা কবে যাচ্ছেন? আই মিন, কত দিনের ট্যুর? প্ল্যান ছিল 5 দিনের, কিন্তু এই যে স্যার কেস পেয়ে গেলেন, এর একটা শেষ না দেখে এখান থেকে যাবে বলে মনে তো হচ্ছে না। যা বলেছেন, অবশ্য এটাই স্বাভাবিক। গোয়েন্দা মানুষ, রহস্যের গন্ধ তার কাছে নেশার মতো। আমি এসে কপিলের পিছনে দাঁড়ালাম। দারোগা বসাক একটা স্বাভাবিক হাসি দিয়ে আবার কাজে ডুবে গেল। তবে এই হাসির মাঝেই যে একটা ফ্যাকাশে রূপ তার চেহারায় খানিক সময়ের জন্য ফুটে উঠেছিল, তা কিন্তু আমার কাছ থেকে লুকোতে পারলেন না। হ্যাঁ বলুন মিস্টার ছত্রপতি, কথা হলো ওই সুকান্তের সাথে? হ্যাঁ, কথা হয়েছে। আপাতত আর কিছু জানার নেই। আমাদের এখন উঠতে হচ্ছে। আসি মিস্টার বসাক। ওমা, সে কি কথা? কিছু মুখে না দিয়েই চলে যাবেন? কিছু আনতে বলি? চা, কফি, কিছু একটা আনতে বলি? নো নো থ্যাঙ্কস, আবার আসলে এখন খেয়ে যাব, একটু তাড়া আছে। দারোগা বিপিন বসাকের সাথে হ্যান্ডশেক করে বেরিয়ে যাই। না, আগে বলছিলাম যে আপনারা কতদিন আছেন এই স্পটে? না মানে আপনাদের যে তাড়িয়ে দিতে চাই এমন কিন্তু না, আসলে আপনাদের একটু খাতির যত্ন করার সুযোগ খুঁজছি মাত্র। ভেবেছিলাম তো দিন 5 থাকবো, তবে এখন ভাবছি কেসটার শেষ না দেখে যাওয়া ঠিক হবে না। আর আমি থাকলে আপনার কাজের নিশ্চয়ই একটু উপকার হবে, তাই নয় কি মিস্টার বসাক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো আলবাত হবে মিস্টার ছত্রপতি। তাহলে আজকে আসি। থানা থেকে সোজা হোটেল, এবং খাওয়া দাওয়া করে সোজা গেস্ট হাউসে। যখন আমরা গেস্ট হাউসে পৌঁছলাম তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। একে তো আমাবস্যার রাত, তার উপর আবার একটু মেঘ করেছে আকাশে, তাই বাইরে প্রকৃতির আলোর ছিটে ফোঁটাও নেই। ব্যাগ থেকে চাদর, কোট আর একটা টর্চ বের করে কোটটা গায়ে দিলাম। চাদরটা মাথার বুকে পেঁচাতে পেঁচাতে বললাম, কপিল তুমি থাকো, আমি একটু বাইরে গেলাম, কাজ আছে। ঠিক আছে স্যার। দরজাটা বন্ধ করে দিল কপিল। বিছানায় বসে পা ছড়িয়ে দিয়ে একটা বই খুলে বসল। এভাবে প্রায় 10 মিনিটের মতো অতিক্রান্ত হয়েছে। ঠিক তখনই পঞ্চ ইন্দ্রিয়র বাইরে আর একটা ইন্দ্রিয় জানান দিতে লাগলো যে কিছু একটা অস্বাভাবিক ঘটনা ঘটতে চলেছে, কিন্তু কি হচ্ছে তা ঠিক বোঝা যাচ্ছে না। হঠাৎ বিছানার পাশে জানলার কাছে একটা খট করে শব্দ হলো। কে কে ওখানে? প্রশ্নের কোনো প্রতি উত্তর পাওয়া গেল না। তবে একটা দৃশ্য দেখে সত্যি ভয়ে একেবারে জমে গেল কপিল। এই প্রচণ্ড শীতে সে ঘামতে লাগল। বিছানার পাশে যে জানলাটা, ওর ঠিক বাইরে রাস্তার পাশেই একটা ল্যাম্প পোস্ট। আলো এসে জানলার পর্দার পাশে পড়েছে, আর সেই আলোতে স্পষ্ট দেখতে পাওয়া গেল কেউ একজন বড় একটা ছুরি হাতে নড়াচড়া করছে জানলার পাশে। এক লাফে উঠে জানলার পর্দা সরিয়ে দিল কপিল। ল্যাম্পপোস্টের নিচে যে আলো আধার মাখা জায়গাটা এখান থেকে দেখা যাচ্ছিল, সেখান থেকে একটা ছায়ামূর্তি বিদ্যুৎ গতিতে সরে গেল। কে কে ওখানে? কি চান? ব্যাস,
আর কোনো শব্দ বা ছায়ামূর্তি সে দেখতে পেল না। কিছুটা ভয়ে আর কিছুটা আমার হুকুম অমান্য করা হবে ভেবেই দরজা খুলে আর বাইরে যাওয়া হয়নি কপিলের। এভাবে প্রায় 1 ঘন্টা কেটে গেছে। কে 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 ওখানে? সাহস থাকলে সামনে আয়। কপিল, কি আবল তাবল বকছো? আমি এসেছি তো, দরজাটা খোলো। কপিল দরজা খুলে দিলে আমি ঘরে ঢুকে চাদরটা ফেললাম খাটের ওপর। কপিলের চোখ তখনও বিস্ফোরিত। স্যার স্যার কি স্যার কেউ আমাকে মারতে এসেছিল। আমি স্পষ্ট তার ছায়ামূর্তি দেখেছি, হাতে তার ছুরি ছিল। কি বলছো? মারতে এসেছে তোমাকে? কিন্তু কেন? জানি না। সে যাক, আপনি এই রাতে কোথায় গিয়েছিলেন? মিস্টার রায়ের গেস্ট হাউসে একটা প্রমাণ আনতে গিয়েছিলাম। একেবারে যাকে বলে অকাট্য প্রমাণ। একটা বিষয় আমার মাথায় ঘুরছে স্যার। আমার মনে হচ্ছে এই দারোগা এই ঘটনার সাথে যুক্ত, হয় প্রত্যক্ষ বা পরোক্ষ। আমরা থানায় গেলাম, দেখলে তার আচরণ কতটা অস্বাভাবিক ছিল। হ্যাঁ, তোমার ধারণা একদম ঠিক। তবে আমি কিন্তু ওকে সেই সকালে মিস্টার রায়ের গেস্ট হাউস থেকে সন্দেহ করা শুরু করেছি। মানে ওখানে বসে সন্দেহের কি দেখলেন? বিপিন বসাক, থানার দারোগা, আমার সাথে কথা বলার সময় ওর পায়ের নিচে একটা আংটি ছিল, যেটা সে আমার চোখকে ফাঁকি দিতে ক্রমে মাটিতে পিষে ঢুকিয়ে দিচ্ছিল। আংটি? হ্যাঁ, আংটি। আর এটা সেই আংটি যেটা মিস্টার রায়ের ডান হাতের অনামিকা আঙুলে পড়া ছিল। সবার চোখকে ফাঁকি দিলেও আমার চোখকে ফাঁকি দিতে পারেনি মিস্টার বসাক। আর ওই আংটির খোঁজেই তো এই ঘোর সন্ধ্যায় ছুটে গেলাম এই গেস্ট হাউসে। কিন্তু এই আংটিটা এমনই বাকি, মিস্টার বর্ষা কেন এটাকে লোপাট করার চেষ্টা করলেন? তা তো আংটিটা পরীক্ষা নিরীক্ষা করলেই জানতে পারা যাবে। কথা বলতে বলতে পকেট থেকে একটা রূপোর চকচকে আংটি বের করলাম। ঠিক তখন হঠাৎ একটা আশ্চর্যজনক ঘটনা ঘটল। আংটির ভিতর থেকে সাদা পাউডার জাতীয় কিছু একটা গুঁড়ো বিছানার উপর পড়ল। আঙুলের মাথায় কিছুটা গুঁড়ো নিয়ে নাকের কাছে শুকতেই আমি চমকে উঠলাম। এটা কি? আমার হাত থেকে আংটিটা ফ্লোরে পড়ে গেল। ও মাই গড, ডেভিলস ব্রেথ! মানে ডেভিলস ব্রেথ? কি সেটা? স্যার এইগুলো কিসের গুলো? এই পাউডারকে এই নামেই ডাকা হয়। এর বৈজ্ঞানিক নাম স্কোপোলামিন। আফ্রিকা সহ বিভিন্ন অনুন্নত দেশে এই পাউডার ব্যবহার করে নারীদেরকে অচেতন করে অনৈতিক কাজ করানো হতো। কিছুদিন আগেও পার্শ্ববর্তী দেশেও এমন একটা খবর বেরিয়েছে। এই ডেভিলস ব্রেথ ব্যবহার করে মানুষের সর্বস্ব কেড়ে নেওয়া হচ্ছে। কিন্তু মিস্টার রায়ের আংটিতে এই পাউডার আসলো কোথা থেকে, আর আসার কারণই বা কি? এটা এমন একটা কেমিক্যাল, আর আমার মতে এটাই মিস্টার রায়ের মৃত্যুর কারণ। আমার কাছে এখন পুরো বিষয়টা পরিষ্কার। মিস্টার রায় বারবার অনামিকা আঙুল দিয়ে নাকের নিচে ঘষা দিতেন, আর যেহেতু ওই আঙুলে আংটিটা আছে, তাই আংটিটা কাজে লাগিয়েই খুনটা করা হলো। হ্যাঁ, একদম ঠিক বলেছ। ইটস 100% মার্ডার কেস। এখন ভাবতে হবে কে করতে পারে এই কাজ। কে? মিস্টার রায়ের এত বড় শত্রু কে হতে পারে? স্যার, আপনি তো মিস্টার বর্ষাককে সন্দেহ করছেন। তার মানে কি সেই?
সন্দেহ করেছি ঠিকই, তবে সঠিক প্রমাণ ছাড়া তাকে দোষী বলা যাবে না। এই কেসটা উনিই হ্যান্ডেল করছেন, তাই উনি চাইলে আমাদেরকে এই কেস থেকে, এমনকি এই জায়গা থেকেও বের করে দিতে পারেন, যদি তার কেসে বাধা সৃষ্টি করা হয়। এটাই আইন। যা করার খুব বুঝে শুনে করতে হবে, বুঝলে? আর একটু কনফিডেন্সিয়াল ভাবে করতে হবে। সবই বুঝলাম, কিন্তু হঠাৎ করে হাতে ছোরা নিয়ে কে বাড়ির বাইরে ঘুরঘুর করলো, এটাই তো আমি বুঝতে পারছি না স্যার। সেটাই তো, কে কে ছুরি নিয়ে ঘুরতে পারে? আচ্ছা স্যার, সেই ডায়েরিটার কি হলো, যেটা মিস্টার রায়ের বাসা থেকে এনেছিলেন? কপিলের কথা শুনে আমার মাথায় একটা কথা ভেসে এলো। তারপর তড়িৎ গতিতে চলে গেলাম খাটের কাছে। সেখানে বিছানার চাদর তুলে সেই নীল রঙের ডায়েরিটা বের করলাম। খুব ভালো কথা মনে করেছো। তবে হ্যাঁ, সকালে সব কিছু বললেও আমি কিন্তু এই ডায়েরির কথা পুলিশের কাছে চেপে গেছি, আর সুযোগ বুঝে এটা এখানে রেখে গেছি। একটা কথা কি জানো, আমার মন বলছে এই ডায়েরিটার জন্যই মিস্টার রায়ের খুন হয়েছে। আর তুমিও একটু আগে ছোড়া হাতে কাউকে বাড়ির বাইরে দেখেছ। যেহেতু মিস্টার রায় আর নেই, সো ডায়েরিটা দেখতে তো আর কোনো প্রবলেম থাকার কথা না। না, এখন এই ডায়েরিটা পড়তে কোনো অসুবিধা নেই। একটা ছোট্ট চাবি বের করলাম কোটের পকেট থেকে, আর সেটা দিতেই ডায়েরির লকটা খুলে গেল। আসলে এটা একটা ইউনিভার্সাল কি, যা ব্যবহার করে যে কোনো তালা খোলা সম্ভব। ডায়েরির ভিতরে পৃষ্ঠা সংখ্যা একেবারে কম, কিন্তু পৃষ্ঠাগুলো অনেক পুরু, যে কারণে ডায়েরিটা অনেক মোটা দেখাচ্ছে। প্রায় 1 ঘন্টা মনোযোগ দিয়ে পুরো ডায়েরিটা পড়লাম। ডায়েরিটা ইংরেজিতে লেখা, তাছাড়া বিভিন্ন সাংকেতিক চিহ্ন সহ বেশ কিছু ছবিও আঁকা আছে এতে। একটা জিনিস দেখে বেশ অবাক হলাম। ডায়েরির শেষ 10টা পেজের ঠিক মাঝখানটায় একটা বৃত্তাকৃতি গর্ত করা আছে, আর সেই গর্তে রাখা আছে একটা প্লাস্টিকের ছোট কৌটো। খুব সাবধানে সেই গর্ত থেকে কৌটোটা বের করলাম। স্যার, কি বুঝলেন? কি লেখা আছে এই ডায়েরিতে? একটা বেআইনি জিনিস তৈরির কৌশল জলের মতো সহজ করে লেখা আছে। শুধু তাই না, এই উপাদান ব্যবহার করে কিভাবে মানুষের ক্ষতি করা যায় তাও নিখুঁতভাবে বর্ণনা করা আছে এইখানে। কি সেই উপাদান? আর এটা মিস্টার রায় কেন এত যত্ন করে আড়াল করে রেখেছিলেন? বেআইনি জিনিসটা আর কিছুই না, ডেভিলস ব্রেথ, মানে স্কোপোলামিন। আর এটা কিভাবে তৈরি করা হয় সেটাই বলা হয়েছে এখানে। আর এই যে একটা প্লাস্টিকের কৌটো, এটাকে স্কোপোলামিনে পূর্ণ করে রাখা আছে। এখন প্রশ্ন হলো, কেন মিস্টার রায় এটা লুকিয়ে রাখলেন? অবৈধ জিনিস লুকিয়ে রাখবেন, এটাই কি স্বাভাবিক? স্যার, মিস্টার রায়ের ডায়েরিতে স্কোপোলামিন তৈরির কৌশল পাওয়া গেল, আবার মিস্টার রায়ের মৃত্যুও হলো এই ডেভিলস ব্রেথ, স্কোপোলামিনের কারণে। এইটা কি করে সম্ভব? তাহলে কি আমরা ঠিক ভাবছি? দাবার একটা মাত্র চালই বাকি আছে, কিন্তু বুঝতে পারছি না যে কোন গুটিটাকে নাড়ালে কিস্তিমাত হবে। কোথাও একটা জট পাকিয়ে যাচ্ছে। যাক, কাল একবার থানায় যেতে হবে, সুকান্তর মাধ্যমে কিছু প্রশ্নের জট খুলতে হবে। আপাতত এই প্রসঙ্গ থাক,
মস্তিষ্কেরও তো একটু বিশ্রাম দরকার না? কথা শেষ করে কপিলের কাছ থেকে একটু দূরে সরে আসলাম এবং নাকে মুখে চাদর জড়িয়ে নিলাম। আর প্লাস্টিকের সেই কৌটোটা খুলে বেশ ঘন করে স্কোপোলামিন ছড়িয়ে দিলাম ডায়েরির প্রতিটি পৃষ্ঠায়। এরপর ডায়েরিটা আস্তে আস্তে বন্ধ করে দিলাম। স্যার, এটা কি করলেন? ডায়েরির পেজে স্কোপোলামিন দিয়ে দিলেন কেন? একে বলে কাটা দিয়ে কাটা তোলা। জাস্ট ওয়েট অ্যান্ড সি। পরদিন সকালে আমরা দুজনে থানার উদ্দেশ্যে চললাম। গাড়ি থেকে নেমে নীল ডায়েরিটা হাতে নিয়ে থানায় প্রবেশ করলাম। আজ অবশ্য ডায়েরি লুকোনোর কোনো চেষ্টাই করলাম না। হঠাৎ দেখলাম একজন ভদ্রমহিলা থানার বাইরে বসে কাঁদছেন। তাকে দেখে এগিয়ে গেলাম। কি হয়েছে আপনার? কাঁদছেন কেন আপনি? আমার কথা কেউ শুনছে না। আমাকে আমাকে থানায় ঢুকতে দিচ্ছে না, কেস নিচ্ছে না আমার থেকে। সবাই আমাকে পাগল বলছে। পাগল বলছে কেন? 3 দিন আগে এই থানার দারোগা আমার স্বামীকে সম্মোহিত করে সব কেড়ে নিয়েছে। ও এখন হাসপাতালে ভর্তি, কিন্তু কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করছে না। স্কোপোলামিন অচেতন করে অনৈতিক কাজ। আচ্ছা, আপনি বাড়ি ফিরে যান। আমি গোয়েন্দা ছত্রপতি কথা দিচ্ছি আপনি সুবিচার পাবেন, এবং শীঘ্রই পাবেন। মহিলাটি হাত জোর করে সম্মান জানিয়ে চলে গেল। আজকে আর দারোগার কাছে না গিয়ে সোজা সুকান্তর কাছে চললাম। একটা সেলে রাখা হয়েছে তাকে। গিয়ে দেখি শুয়ে আছে। আমার ডাক শুনে উঠে আসেও। শোনো সুকান্ত, বিগত কয়েকদিনে কি এমন কিছু ঘটনা ঘটেছে যে মিস্টার রায় তার আংটি খুলেছেন এবং তাকেও দেখতে চেয়েছে? মোট কথা হলো, আংটি নিয়ে কি কোনো ইস্যু হয়েছিল? না, এমন কিছু হয়নি। ও হ্যাঁ, যেদিন স্যার মারা গেলেন তার ঠিক আগের দিন সন্ধ্যায় এই আংটিটা দারোগাবাবু দিয়ে গিয়েছিলেন স্যারকে। ঠিক বুঝলাম না। মিস্টার রায়ের আংটি দারোগা ওনাকে দিয়ে গেছিলেন? একটু ক্লিয়ার করে বলো তো। আসলে স্যারের এই আংটিটাতে একটা স্পট পড়েছিল, আর স্যার এটা ঠিক করাতেই একজন চ্যাকরার কাছে পাঠিয়েছিল। কিন্তু হঠাৎ শোনা যায় যে ওই আংটিটা নিয়ে চ্যাকরা পালিয়েছে। তার কাছ থেকে উদ্ধার করেই দারোগাবাবু ওই আংটিটা রাতে দিয়ে যায়। তুমি তো বলেছিলে যে ওই রাতে তুমি বাসায় ছিলে না, তাহলে তুমি কি করে দেখলে? হ্যাঁ, আমি যাওয়ার ঠিক আগেই দারোগাবাবু স্যারকে দিয়ে গেছেন ওই আংটিটা। আমি আর দারোগাবাবু একসাথেই বাড়ির বাইরে বের হয়ে গেছি। তার মানে দারোগা মিস্টার বসাক জানে যে তুমি খুন করনি, কারণ তোমরা তো একসাথে বের হয়ে গেছো। কিন্তু তারপরেও সে তোমাকে গ্রেপ্তার করেছে। ওকে, দেখছি বিষয়টা। স্যার, কালকে নাকি আমাকে কোর্টে তোলা হবে। প্লিজ স্যার, বিশ্বাস করুন, আমি নির্দোষ। আমাকে বাঁচান প্লিজ। আমি জানি তুমি নির্দোষ। আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমাকে কোর্টে তুলতে দেব না। তার আগেই এখান থেকে তোমাকে বের করব। জাস্ট একটু অপেক্ষা করো। স্যার, একটা কথা আপনাকে বলা হয়নি। মনে হচ্ছে কথাটা আপনাকে জানানো উচিত। এই দারোগা কিন্তু একসময় স্যারের বিজনেস পার্টনার ছিল, কিন্তু কোনো এক ঝামেলার পর থেকে আর পার্টনার হিসেবে থাকেননি। বিজনেস পার্টনার?
ঝামেলা? ওকে, কথাটা সত্যি সত্যি আমার জানা দরকার ছিল। কপিল, তুমি এখানে একটু দাঁড়াও, আমি একটু আসছি। এই বলে আমি বাইরে চলে গেলাম। একটু পরে হাতে একটা সুন্দর আর্টিফিশিয়াল ফুলদানি নিয়ে ফিরে এলাম। আরে মিস্টার ছত্রপতি, কাম কাম, প্লিজ সিট। দারোগা বিপিন বসাক আমাকে দেখে উঠে দাঁড়াল। না মিস্টার বসাক, আজ আর বসতে পারবো না, আমাদের আজ উঠতেই হবে। একটা জরুরি কাজে চলে যেতে হচ্ছে আজই। হাতে থাকা নীল ডায়েরিটা এমনভাবে ধরে আছি যাতে দারোগা সেটা ভালো করে দেখতে পায়। আর সেই ডায়েরির দিকেই এক দৃষ্টে তাকিয়ে আছে মিস্টার বসাক। আমার আর কোনো কথা তার যেন কানে যাচ্ছে না। এত তাড়াতাড়ি চলে যাবেন? আপনিই তো বলেছিলেন কেসটা সলভ না করে যাবেন না। হ্যাঁ, চেয়েছিলাম, কিন্তু বুঝতেই তো পারছেন জরুরি কাজ। তাছাড়া আপনার মতো চৌখস অফিসার থাকতে আমার আর ভয় কি? এই কেস তো আপনি তুড়ি মেরে ক্লিয়ার করে দেবেন, তাই না? তা দেখা যাবে। আচ্ছা মিস্টার ছত্রপতি, আপনার হাতে ওই নীল রঙের ডায়েরিটা কিসের? ও এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার কথা তো আপনাকে বলাই হয়নি। এটা একটা বেআইনি ডায়েরি। এটাতে একটা ক্ষতিকারক কেমিক্যাল তৈরির প্রক্রিয়া লেখা আছে। আমি এটা নিয়ে যাব, আর গিয়ে ভাবছি এটাকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে হস্তান্তর করব। আমি বেশ সাবলীলভাবে কথাগুলো বলছিলাম, কিন্তু আমি স্পষ্ট দেখলাম যে মিস্টার বসাকের মুখ ক্রমে ফ্যাকাশে হয়ে আসছে। সেই সাথে সাথে তার চোখগুলো যেন প্রতিহিংসার আগুনে জ্বলে উঠতে চাইছে, কিন্তু তা তিনি যথাসম্ভব লুকোনোর চেষ্টা করছেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। এসব জিনিস সাধারণ মানুষের হাতে পড়লে একেবারে সর্বনাশের এক শেষ হয়ে যাবে। আচ্ছা মিস্টার বসাক, তাহলে আর দেরি করতে পারছি না। আর হ্যাঁ, এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার টপটা রাখুন। আমার পক্ষ থেকে আপনাকে একটা ছোট্ট উপহার। আসি, আবার দেখা হবে। দারোগা মিস্টার বসাকের সাথে আমি হ্যান্ডশেক করলাম। তারপর দেরি না করে ব্যস্ত পায়ে বেরিয়ে গেলাম থানা থেকে। থানা থেকে বের হবার পরেই বাঁ কানে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস পরে নিলাম। স্যার, এসব কি হচ্ছে? আমরা চলে যাচ্ছি কেন? বুঝলে কপিল, একটা প্রবাদ আছে, 4 পা এগোতে হলে 1 পা পিছোতে হয়। এই দারোগা নামক কাটাকে তুলতে আমি 1 পা পিছোচ্ছি মাত্র। তখন শীতের কুয়াশা কেটে রোদ উঠছে। আমরা ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলাম। এই সময়ের ভিতরে একবারও আমার কান থেকে সেই ইলেকট্রিক ডিভাইসটা খুললাম না, আর কপিলের সাথেও কোনো কথা পর্যন্ত বললাম না। বুঝলাম যে কপিল আমার কার্যকলাপ কিছুই বুঝতে পারছে না, তবুও ওকে খুব একটা খোলসা করে বললাম না কিছু। আমরা কিছু দূর এগিয়ে গেলাম। হঠাৎ থমকে দাঁড়ালাম। আমার কানের ইলেকট্রিক ডিভাইসের দিকে মন দিলাম। তারপর সেটাকে কান থেকে খুলে ফোন বের করে একটা কল করলাম। হ্যালো, মিস শ্রদ্ধা? হ্যাঁ, আমি ছত্রপতি বলছি। হ্যাঁ, আপনি কাইন্ডলি একটা টিম নিয়ে 20 মিনিট পরে পুরো বাড়িতে আসবেন। জাস্ট 20 মিনিট লেটার। ওকে, বাই। ফোন রাখতেই কপিল কিছু একটা জিজ্ঞেস করবে ঠিক তখনই আমার ফোনটা আবারও বেজে উঠল। আমি লাউড স্পিকারে দিয়ে ফোন তুললাম। ফোনের ওপাশ দিয়ে দারোগা মিস্টার বসাকের গলা শোনা গেল। হ্যালো, মিস্টার ছত্রপতি, সরি ফর ডিস্টার্ব। আমরা আসামিকে শনাক্ত করতে পেরেছি। ও এখন পুরো বাড়িতে লুকিয়ে আছে। আমরা ওখানেই আছি। তাই আপনি যদি কাইন্ডলি আসতেন। পুরো বাড়ি খুব বেশি দূরে না ওখান থেকে।
আচ্ছা, আমি আসছি। আসলে আপনি কেসটা নিয়ে এত খাটাখাটনি করলেন, আর শেষটা না দেখে গেলে কি করে হয়, এই ভেবেই আপনাকে কলটা করা। আচ্ছা, আপনি ওয়েট করুন, আমরা আসছি। আমার কথায় কপিল একটা 4 চাকার যান ভাড়া করে আনলো। আমরা দুজনে গাড়িতে চড়ে বসলাম। এরপর একটা সিগারেট ধরাই। সিগারেট টানতে টানতে মাথায় তখন হাজার চিন্তার ঝড়। স্যার, আপনি কি ওই মিস্টার বসাককে ব্ল্যাকমেল করছেন? হ্যাঁ, ব্ল্যাকমেল। এছাড়া কোনো উপায় ছিল না কপিল। নো ওয়ে। আর কোনো কথা না বলে এক মনে বাইরের দিকে তাকিয়ে সিগারেট টানতে লাগলাম। 5 মিনিট পরে এসে গাড়িটা থামল। ভাড়া চুকিয়ে দিয়ে নেমে পড়লাম দুজনে। পথটা বেশ অন্ধকার, চারিদিকে ঝোপঝাড়, আর মাঝখান দিয়ে ছোট্ট আঁকাবাঁকা পথ চলে গেছে। ভাঙাচোরা ইট দিয়ে মোরামে ঢাকা একটা পথ। প্রায় 2 মিনিট হাঁটার পরে আমরা একটা পুরনো বাড়ির সামনে এসে থামলাম। বাড়ি ঠিক বলা যায় না, ছোটোখাটো একটা রাজবাড়ি, তবে পরিত্যক্ত। বাড়ির দেয়ালে বুনো আগাছা জন্মে ডালপালা ছড়িয়ে আছে। একবার চোখ বুলিয়ে নিলাম চারিদিকে, তারপর সোজা ঢুকে গেলাম বাড়ির ভিতরে। বাড়ির ভিতরটা মাকড়সার ঝুল আর ধুলোবালিতে ভর্তি। বাড়ির ভিতরে অনেকগুলো বড় বড় ঘর, সব ঘরগুলোই ইট পাথরে বাঁধানো। প্রায় 8-10টা ঘর পার করে আমরা একটা ছোট্ট ফাঁকা উঠোন মতো জায়গায় এসে পড়ি। আর সেখানে এসে দেখি 2টো সন্ডা মার্কা লোক বসে আছে, যেন আমাদের জন্যই অপেক্ষা করছিল এতক্ষণ। কারা তোমরা? আর মিস্টার বসাক কোথায়? আমাদেরকে চমকে দিয়ে একটা ঘর থেকে বের হয়ে এলো দারোগা বিপিন বসাক। তবে তার গায়ে এখন আর সেই পুলিশের খাকি পোশাক নেই। তার বদলে লম্বা পাঞ্জাবি আর পাজামা পরা। একটা চাদর গলায় পেঁচিয়ে রাখা হয়েছে। দাঁত বের করে একটা কুৎসিত হাসি হেসে এগিয়ে আসছে আমাদের দিকে। কি যেন মিস্টার ছত্রপতি, আমার সাথে দেখা করার এত তাড়া কেন? হ্যাঁ, এসব কি মিস্টার বসাক? আপনি না বললেন আসামিকে পাওয়া গেছে? আহা মিস্টার ছত্রপতি, এত উতলা হচ্ছেন কেন? আপনি মালটা কিন্তু বহুত হারামি আছেন। আমার এরিয়ায় এসে আমার কেস হ্যান্ডেল করছেন, আবার ওই নীল ডায়েরিও নিয়ে চলে যাচ্ছেন। না 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 না, তা তো করতে দিতে পারি না। তা কি করে হয়? না, তা তো করতে দেব না। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না মিস্টার বসাক। আহা মিস্টার ছত্রপতি, আপনি না একজন গোয়েন্দা? একজন গোয়েন্দার আইকিউ লেভেল এত কম হলে কি চলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আসলে ওই মিস্টার রায়ের খুনটা আমি করেছি। আংটি কিন্তু সেই দিন শ্যাকরা গায়েব করেনি, সরিয়েছি আমি। আর আংটির ভিতরে ডেভিল স্প্রে দিয়ে, না আর মনে হচ্ছে না কিছু বলতে হবে বলে। আমি জানি তো বাকি আপনি নিজেই বার করে জেনে নিয়েছেন, তাই না মিস্টার ছত্রপতি? কিন্তু কেন কেন মারলেন মিস্টার রায়কে? মিস্টার সুকান্ত নিশ্চয়ই আপনাকে বলেছেন যে পূর্বে আমি মিস্টার রায়ের বিজনেস পার্টনার ছিলাম।
ও হো হো হো, হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, মিস্টার রায় কিন্তু শুধু স্বর্ণের ব্যবসায়ী ছিলেন না, তার সাথে একজন খুব ভালো মানের কেমিক্যাল এক্সপার্টও ছিলেন। আর ওনাকে দিয়েই আমি এই স্কোপোলামিন নামে মানে ডেভিলস ব্রেথ কেমিক্যালটা বানাই। সাথে কি করে এটা তৈরি করা হয় তাও ওনাকে দিয়ে এই নীল ডায়েরিতে লিখিয়ে রাখি। কিন্তু কি বলুন তো, ওই মিস্টার রায় লোকটা বড় সৎ, আর আমি যে সৎ লোকেদের বড় ঘৃণা করি। সে আমার উদ্দেশ্যের কথা জেনে আমাকে আর ডায়েরিটা দিতে রাজি হয়নি। আপনি আইনের লোক হয়ে এমন কাজ করতে পারলেন? আপনার তো কঠিন শাস্তি হওয়া উচিত। বস যখন কথা বলেন তখন অ্যাসিস্ট্যান্টদের কথা বলতে হয় না। তোমার স্যার শেখায়নি এটা? ওনার বাড়িতেই আমি লোক দিয়ে চুরি করাই, কিন্তু যে ডায়েরিটা চুরি করাতে চেয়েছিলাম সেটা কিছুতেই পেলাম না। রাতে এলাম, ডায়েরিটা না পেয়ে শেষ করে ফেললাম ওই মিস্টার রায়কে। আমি তখনই বুঝেছিলাম যে ডায়েরিটা নিশ্চয়ই আপনাদের গেস্ট হাউসে আছে, তাই ছোরা নিয়ে সেই রাতে গিয়েছিলাম, কিন্তু ভাগ্য সহায় হলো না। না হলে আপনার এই অ্যাসিস্ট্যান্টের কবরের মাটি এতক্ষণে শুকিয়ে যেত। কিন্তু আমার সাথে আপনার কি শত্রুতা? আমাদেরকে এভাবে আটকানোর মানে কি? এত তাড়াতাড়ি ভুলে গেলেন? অবশ্য ভোলারই কথা। মনে আছে বাঁকুড়া সেই কেসটার কথা? আপনি আমাকে সাহায্য করে উপকার করেছিলেন। সেই দিনের উপকারটা আপনার কাছে উপকার মনে হতে পারে, কিন্তু আমার কাছে সেটা অপূরণীয় ক্ষতি। মানে? মানে মানে হলো সেই দিন আপনি যে স্বর্ণগুলো বার করলেন তার সবই ছিল আমার। মিস্টার রায়ের সাথে আমি ব্যবসা করে একটু একটু করে ওই স্বর্ণ জমিয়েছিলাম, কিন্তু আপনি কেসটা নিয়ে আমার সবকিছু শেষ করে দিয়েছেন। অনেক কষ্টে ওই কেস থেকে নিজের নাম লুকিয়ে রেখেছি। আজ সেদিনের বদলা আর নীল ডায়েরি, এই দুটোই আজ নিজে হাতে নেব। আপনি যা করছেন তা কিন্তু একদম ঠিক করছেন না। আইনের ভেগ ধরে আপনি বেআইনি কাজ করেই চলেছেন। আমি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আপনার বিরুদ্ধে অভিযোগ জানাবো। এই, তোদেরকে টাকা দিয়ে এনেছি মুখ দেখার জন্য নাকি এই বকবকানি শোনার জন্য? এক্ষুনি এদের মুখ বন্ধ করে দে। দারোগার কথা শুনে সেই স্বর্ণামার্কা লোক দুটি আমাদের দিকে এগিয়ে আসে, আর এসেই আমি কিছু বুঝে ওঠার আগেই তড়িৎ বেগে একটা চড় মারে আমার গালে। আমি দু পা পিছিয়ে মাটিতে পড়ে যাই। আমাকে পড়ে যেতে দেখে কপিল ছুটে গেল ওই লোকটার কাছে, কিন্তু অন্য লোকটি পিছন থেকে ওর হাত ধরে এমন জোরে টান মারল যে ও পিছনে থাকা দেয়ালে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে গেল। ওর কপাল কেটে রক্ত ঝরতে থাকে। আমি মাটিতে মুখ থুবড়ে পড়ে আছি। কপিল পড়ে আছে দেয়ালে ঠেস দিয়ে। এই এই কি হলো রে? এমাল টেসে গেল নাকি? সন্ডা মার্কা লোক দুটি এগিয়ে এলো আমার কাছে। আমার নাকের কাছে হাত দিতেই তড়িৎ গতিতে লাফ দিয়ে উঠে লাথি মারলাম সোজা ওর একেবারে মুখ বরাবর। সাথে সাথে মাটিতে গোত্তা খেয়ে পড়ে গেল। অন্য লোকটি ছুটে আসতে লাগলো। আমি তার হাত টেনে ধরে
সজোরে একটা ঘুষি মারলাম তার বুক বরাবর, আর সাথে সাথে বুক চেপে ধরে মাটিতে পড়ে গোঙাতে লাগলো। ঠিক তখনই আমাদেরকে চমকে দিয়ে ভেসে এলো একটা গুলির শব্দ। তাকিয়ে দেখি দারোগা বিপিন বসাকের হাতে একটা রিভলভার। চোখের পলক ফেলতে না ফেলতেই বিপিন বসাক সোজা গুলি করে দেয় আমার ডান পায়ে। প্রচন্ড ব্যথায় আমি আর্তনাদ করে উঠি, কি করছেন স্যার? স্যার, এইসব 2 টাকার গোয়েন্দাকে আমি আমার রিভলভারের মাথায় রাখি। এই ওর তোরা, হারামজাদাদের বস্তায় ঢুকিয়ে মুখ বেঁধে এই গাছায় ঝুলিয়ে রাখ। দেখি এবার কোন শুয়োরের বাচ্চা এদের বাঁচায়। এরপর শুরু হলো ধস্তাধস্তি। আমাদের দুজনকেই 2টো বস্তায় ঢুকিয়ে বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। বস্তার ছোট ছোট ফাঁক দিয়ে দেখতে থাকলাম ফাঁকা জায়গায় যে বুনো লম্বা গাছটা আছে, ওর একটা ডালে আমাদেরকে বস্তাসহ বেঁধে দেওয়া হয়েছে। বস্তার ভিতর থেকে শ্বাস নিতে আমাদের কষ্ট হচ্ছে, নড়াচড়া করতেও আমাদের ভয় হচ্ছে, যদি বস্তার দড়িটা ছিঁড়ে পড়ে যাই আমরা মাটিতে। স্যার এখন কি হবে? কি করবো আমরা? একটু অপেক্ষা করো কপিল, এছাড়া তো আর কিছুই দেখতে পাচ্ছি না। স্যার, আমার মনে হচ্ছে ওই বদমাশ আমাদের বস্তাবন্দি অবস্থায় গুলি করবে। কিচ্ছু হবে না, বিশ্বাস করো, ও কিচ্ছু করতে পারবে না। শুধু মনে রেখো, একটু নড়াচড়া করবে না। একটু পরেই পুলিশের হেডকোয়ার্টার থেকে মিস শ্রদ্ধা টিম নিয়ে চলে আসবে, জাস্ট একটু অপেক্ষা করো। আমরা গাছের ওপরে ঝুলছি, নিচে বিপিন বসাকের কথা শোনা যাচ্ছে। আমার নাকের ডগা থেকে নীল ডায়েরি নিয়ে পালিয়ে যাবে, আর আমি এখানে বসে বসে সিনেমা দেখবো। থাক এখন এই গাছে ঝুলে, পচে গলে মিশে গেলে আর কেউ টেরও পাবে না। আর এই ডায়েরি থেকে আমি এখন লাখপতি হয়ে যাব, তারপর কোটিপতি। কোটিপতি হয়ে যাব আমি, কোটিপতি। স্যার, ডায়েরিটা তো ওর হাতে চলে গেল, আমাদের সব চেষ্টা বিফল। আরে ভালো করে দেখো না কি হয়। আমি কথা শেষ করতে না করতেই ধপাস করে একটা শব্দ হলো, আর দারোগা বিপিন বসাকের কথাও বন্ধ হয়ে গেল। বুঝলাম যে স্কোপোলামিনের রিয়াকশন শুরু হয়ে গেছে। আর কয়েক সেকেন্ডের ভিতরে একটা গুলির শব্দ ভেসে এলো। একবার নয়, পরপর 3 বার। একটা মহিলা কণ্ঠ শুনতে পাওয়া গেল। হানসা, এই ওদের গাড়িতে তোলো আর বডিটাকেও নেওয়ার ব্যবস্থা করো। কিন্তু মিস্টার ছত্রপতি কোথায়? বস্তা দুটো নামানোর ব্যবস্থা করো, কুইক বাট কেয়ারফুললি। প্রায় 15 মিনিট পরে আমরা বস্তার বাইরে বের হলাম। বস্তা থেকে বের হয়ে একবার গাছটার দিকে তাকালাম, দেখেই আমাদের হৃদয় যেন কেঁপে উঠল। আমাদেরকে এত উপরে বেঁধে রাখা হয়েছিল। বেশ কয়েকবার জোরে জোরে শ্বাস নিলাম। আমার পা থেকে তখন গল গল করে অবিরাম রক্ত ঝরছে। মিস্টার ছত্রপতি, আপনার পায়ে গুলি লেগেছে? খুব খারাপ অবস্থা তো। এই, ফার্স্ট এড বক্স নিয়ে এসো। আমাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলো এবং দোষী 3 জনকে গাড়িতে করে পাঠিয়ে দেওয়া হলো। কপিল, আমি আর মিস শ্রদ্ধা আলাদা গাড়িতে উঠে বসলাম। একটা সিগারেট ধরালাম আর ধীরে ধীরে টানতে লাগলাম। স্যার, আমার 2টি প্রশ্নের উত্তর চাই। আপনি কি করে বুঝলেন যে ওই দারোগা আমাদের উপর আক্রমণ করবে?
আমি এটা শিওর যে আপনি দূর থেকেও মিস্টার বসাকের কার্যকলাপের খবর পেয়েছেন, কিন্তু কিভাবে? আর আপনার দারোগার ওপর সন্দেহ এতটা গাঢ় হলোই বা কি করে? আচ্ছা, তোমার প্রথম প্রশ্নের উত্তর হলো যে আর্টিফিশিয়াল ফুলের গাছটা আমি দারোগাকে গিফট করেছিলাম ওটা কোনো সাধারণ টব ছিল না। ওর ভিতরে ছিল ভয়েস রেকর্ডিং সিস্টেম, আর ওই রেকর্ডিং একটা নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে আমি ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সমস্ত কিছু শুনতে পাচ্ছিলাম। আর সেই কারণেই আমার কানে থানা থেকে বের হওয়ার পর তুমি এই ডিভাইসটা দেখতে পেয়েছিলে। আর আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, ওই থানার বাইরে বসে কাঁদতে থাকা ভদ্রমহিলাকে দেখে আর তার অভিযোগ শুনে আমার সন্দেহ আরও গাঢ় হয় দারোগার উপর। বলতে পারো আমি প্রায় 100% নিশ্চিত হই যে এই অপকর্ম ওই বিপিন বসাকেই করেছে। মিস্টার ছত্রপতি, হ্যাটস অফ! আপনি যে কত বড় একটা উপকার করলেন। সত্যি আপনার মতো চৌকস গোয়েন্দা থাকলে আমাদের সমাজ থেকে সব অনিয়ম আর অপরাধীরা সে কবেই মুখ লুকিয়ে পড়ত। আসলে মিস শ্রদ্ধা, একজন সাধারণ অপরাধীকে সহজেই ধরা যায়, কিন্তু যারা আইনের মধ্যে থেকেও অপরাধ করে তাদেরকে ধরা সত্যি একটু টাফ ব্যাপার হয়ে দাঁড়ায়। যাই হোক, শুশুনিয়ায় ঘুরতে এসে অ্যাটলিস্ট আমার কেসের ঝোলা একটা ভালো খোরাক পেল। কি বলেন মিস শ্রদ্ধা?